ভাদ্র মাস চলছে, আর মনে হচ্ছিল সুলতানপুর গ্রামে যেন কোনো দুর্যোগ নেমে এসেছে। 3 দিন ধরে আবার বৃষ্টি ঝরছে, রাস্তাগুলো জলাশয়ে পরিণত হয়েছে, আর ভাঙা বিদ্যুতের খুঁটি পুরো গ্রামটাই অন্ধকারে ঢেকে দিয়েছে। পুরো বাজারে একমাত্র যে দোকানটা জ্বলে উঠেছে সেটা হলো কৃষ্ণ মেডিকেল স্টোর। কৃষ্ণ এক মলিন মশালির আলোয় বসে আছে। সে একজন ভালো মনের দোকানদার, যিনি কখনো দ্বিধা করেন না কাউকে ঋণে ঔষধ দিয়ে দিতে। তার সঙ্গে তার ছোটবেলা থেকে বন্ধুর মতো সহকারী রঘুও আছেন। আরে থাম তো কৃষ্ণ, দোকান এখনই বন্ধ কর। রাত 11টা হয়েছে, আর তুই বৃষ্টিটার দিকে তাকিয়ে দেখ। মনে হচ্ছে আজ কোনো দুর্যোগ আসবে। নদীর জল নিশ্চয়ই ব্রিজের ওপর দিয়ে ঢুকছে। এখন না গেলে বাড়ি ফেরা কঠিন হবে। হ্যাঁ রঘু, ওষুধের স্টক চেক করছিলাম। আজ দিনু কাকার ওষুধের অর্ডারটা দিতে হতো, কিন্তু শহর থেকে গাড়ি এসে পৌঁছায়নি। দুঃখের কথা, কাকা নিশ্চয়ই কষ্টে আছেন। তুই তো পুরো পৃথিবী নিয়ে ভাবিস। তোর বউ একাই তোর জন্য অপেক্ষা করছে বাড়িতে। চল যাই, লণ্ঠনটা নিয়ে দরজা লক কর। যখন কৃষ্ণ আর রঘু দোকানের শাটার নামালো, তালা দিল, তারা অন্ধকারে দৌড়ানোর পায়ের শব্দ শুনতে পেল। ছপ ছপ ছপ। কেউ কাদায় তাড়াতাড়ি দৌড়ে আসছে তাদের দিকে। কে ওটা ভাই? এমন রাতে কে দৌড়াচ্ছে? বাবুজি, বাবুজি, দোকান বন্ধ করো না। আমার ছেলেকে বাঁচাও বাবুজি, সে মারা যাবে। আরে ভাই, সাবধানে। কি হলো? কে মরবে? ওঠো, একটু জল খাও প্রথমে। আমার জল লাগবে না বাবুজি, আমার দরকার ওষুধ। আমার ছেলে মুন্না, তার জ্বর খুব বেশি, শরীর আগুনে পুড়ে যাচ্ছে, সে শ্বাস নিতে পারছে না। এখন যদি ওষুধ না পাই, আমি বরবাদ হয়ে যাব বাবুজি, আমার বংশ শেষ হয়ে যাবে। আরে কাকা, এই সময় রাতে তুমি কে? তোমাকে এই গ্রামে আগে দেখা যায়নি। আর কেন ওকে সরকারি হাসপাতালে নিয়ে যাওনি? হাসপাতাল অনেক দূরে বাবুজি, আর নদীতে বান এসেছে, আর কোনো রাস্তা ছিল না। বেদি বলেছিল শুধু শহরের সে নীল বোতলের ওষুধটাই ওকে বাঁচাতে পারে। সবাই বলেছিল সবকিছু পাওয়া যায় কৃষ্ণবাবুর দোকানে। বাবুজি, আমার কাছে বেশি টাকা নেই, কিন্তু বাকি জীবন আপনাকে সার্ভিস দেব। একটি বোতল দিয়ে দিন মাত্র। কৃষ্ণ সেই মানুষটার চোখের ভেতর নজর দিল। সে দেখল মিথ্যা নয়, এক বাবার নিরাশ্রয়তা। কৃষ্ণের মনে পড়ল সেই দিনটা যখন তার বাবার কাছে টাকার অভাবে চিকিৎসা করানো হয়নি। রঘু, লকটা খোল। তুই পাগল হয়ে গেছিস কি কৃষ্ণ? রাতের বেলায় আমরা কেমন করে ওষুধের স্টক পাবো? আর এই মানুষটা আমাকে ঠিক মনে হচ্ছে না। দেখ, পায়েও চটি পড়েনি। তালা খুল রঘু। তার ছেলে আজ ওষুধ ছাড়া মারা গেলে আমি নিজেকেও মাফ করব না। নিয়ম কানুন মানুষের জন্য, মানবতার জন্য না। রঘু জল করে তালা খুলল। কৃষ্ণ ভিতরে ঢুকলো আর অনেক খুঁজে ওই স্পেশাল জ্বরের ওষুধটা পেল। সে একটা সিরিঞ্জ আর কিছু ওষুধও প্যাক করলো। এখানে কাকা, এখন এর মধ্যে অর্ধেক ভাগ দাও, আর বাকি কাল সকালে। আর এই গোটা ট্যাবলেটগুলোও রেখে দিও। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক বাবুজি। তুমি মানুষ নও, বরং ঈশ্বরের মতো। আমার তোমায় দেওয়ার জন্য আর টাকা নাই, এটুকুই আমার কাছে আছে। সে নিজের কোমরের চারপাশে বাঁধা বস্তার মধ্যে থেকে একটা পুরনো মাটির দাগ পড়া কয়েন তুলে নিল, আর সেটা কৃষ্ণের হাতে দিল। কয়েনটা ভারী আর পুরনো লাগছিল। ওরে কাকা, ছেড়ে দাও। বাচ্চাটা ভালো হলে আমাকে টাকা দিও। এখন যাও, দেরি করো না। না বাবুজি, আমি দেনা রাখবো না। মুন্না ভালো হয়ে গেলে আবার আসবো ধন্যবাদ জানাতে। একটা কথা মাথায় রেখে যাই বাবুজি, ওই পুরনো হাবেলিটার পিছনে বটগাছের নিচে আমার বাড়ি। আপনি যদি ওখানে কখনো আসেন, আমাকে সুযোগ দিন আপনাকে সেবা করার। পুরনো হাভেলি? ওখানে কেউ থাকে না, ওখানে জঙ্গল হয়ে গেছে। কিন্তু রঘু কথা বলতে পারার আগেই ওর ঔষধের বোতলটা বুকের কাছে চেপে ধরে ওই মানুষটা অন্ধকারে ছুটে গেল। মাত্র চোখের পলকে মুষলধারে বৃষ্টির মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। কৃষ্ণ,
তুই তো অনেক সরল। ওই লোকটাকে একদম পাগল বলে লাগছিল। পুরনো হাভেলিটার পিছনে একটা কবরের ঘর আছে, কে সেখানে থাকবে? কৃষ্ণ পুরনো টাকাটা তার পকেটে ঢুকিয়ে দিল। সে জানতো না আজ রাতটা সে শুধু একটা রোগীকে ওষুধ দেয়নি, বরং অনিচ্ছাকৃতভাবে সেই দরজা খুলেছে যেটা বছরের পর বছর ধরে বন্ধ। ওই টাকাটা সাধারণ ছিল না, আর ওই মানুষটাও সাধারণ ছিল না। সকালে রোদ উঠল, কিন্তু কৃষ্ণ ঘুমাতে পারল না। সে তার দোকানের ক্যাশ কাউন্টারের কাছে বসে ধুলোমাখা টাকাটা বারবার ছুঁয়ে দেখছিল। সে একটা কাপড় দিয়ে কয়েনটা মুছল, আর তার চোখ বড় হয়ে গেল। ও মা, ভাই রঘু, ও রঘু, এখানে এসো, দ্রুত এসো। কি হয়েছে ভাই? এত সকালে এত হাঁকাহাঁকি কেন? এখন আমি চা খাইনি। চা পাতে এটা দেখ, যে কয়েনটা ওই লোকটা গত রাতেই ফেলে গিয়েছিল। সাধারণ কোনো কয়েন না এটা। না না, এটা রানী ভিক্টোরিয়ার সময়ের চাঁদির কয়েন, 1920 সালের। আজকের দিনে দামের দিক থেকে হাজার হাজার টাকারও বেশি হতে পারে। মজা করছিস কেন? ওই লোকটা অবশ্যই ডাকাত বা পকেটমার। কোথাও থেকে চুরি করেছে এটা। অন্ধকারে তোর হাতে দিয়ে গেল। বলেছিলাম তো, ও দেখতে ঠিক লাগছিল না। না রঘু, ওর চোখে ছিল অসহায় ভাব, চতুরতা নয়। ও বলেছিল পুরানো হাভেলিটার পিছনে থাকে। আমি যেতে চাই দেখার জন্য ওর ছেলে মুন্না কেমন আছে। আর ওই কয়েনটা ছিল ওর বিশ্বাসের চিহ্ন, সেটা ফিরে দিতে হতো। তুমি রাজি হবে না, তাই তো? চল ভাই, আমিও যাব। একা যাওয়া তো ঝুঁকির কাজ। তাছাড়া শুনেছি ওই পুরানো বাড়ির কাছে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কৃষ্ণ আর রঘু সাইকেলে চেপে গ্রামের সেই ঝাঁপাটে জায়গাটার দিকে যেতে লাগল। মাটির কাদা জল পথ পেরিয়ে পুরানো বাংলোর কাছে পৌঁছতে হুট করে তারা দুজন থমকে গেল। বাংলোটা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। ছাদের কাঠামো ভেঙে পড়েছে, আর বড় বড় গাছগুলো প্রাচীরের ওপর ছড়িয়ে পড়েছে। আমরা এখানে কেন এলাম কৃষ্ণ? দেখো তো, এখানে একটা পাখিও নেই। আর এ তো অদ্ভুত গন্ধ বাতাসে মিশে আছে, যেন মৃত ফুলের মতো। সে বলেছিল বাংলোর পেছনে বট গাছটার নিচে। চলো দেখি তো। তারা দুজন গাছের ঝোপ সরিয়ে দেখল, আর বিরাট বাংলোটার পেছনে পৌঁছল। সত্যি একটা বিশাল শত বছরের পুরনো বটগাছ ছিল, কিন্তু কোনো বাড়ি ছিল না। শুধু এক টুকরো ঝুপড়ি, যার ছাদ ভেঙে প্রায় পড়ে গিয়েছে। কেউ আছো কাকু? কাকু, কেউ আছো? কোনো উত্তর এলো না। শুনুন, আমরা কৃষ্ণা মেডিকেল স্টোর থেকে এসেছি। মুন্না এখন কেমন আছে? ভিতর থেকে কাশির আওয়াজ এলো। এক খুবই বৃদ্ধা নারী, পিঠ বাঁকা আর সাদা রেশমি মতো চুল, জোর করে লাঠিতে ভর করে বেরিয়ে এলো। তার চোখে জটিল ধবধবে দাগ, চোখে পরিষ্কার দেখতে পারছিলেন না। কে আছো? এই শুনশান জায়গায় এসে পড়েছ? মাসিমা প্রণাম, আমি কৃষ্ণ। শহরে আমার একটা মেডিকেল স্টোর আছে। গতরাতে জোর বৃষ্টিতে তোমার স্বামী আমার কাছে এসেছিল। সে মুন্নার জন্য ওষুধ এনেছিল। আমি শুধু জিজ্ঞেস করতে এসেছি, মুন্নার জ্বর এখন কেমন? কৃষ্ণের কথা শুনে বয়স্ক মহিলা স্তম্ভিত হয়ে পড়ল। সে তার লাঠিটা শক্ত করে ধরল। রঘু দেখল ওই মহিলার মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেছে। তুমি কি বললে? আমার স্বামী? ছেলে, নিশ্চয় স্বপ্ন দেখছ। আমার স্বামী দীনানাথ মারা গেছে ঠিক 40 বছর হলো। কি 40 বছর? কৃষ্ণ, আমি তো তোকে বলেছিলাম এখান থেকে দূরে চলে চলো, এই জায়গাটা ঠিক না। ও মাসিমা, ভুল বুঝছো হয়তো। সে একটা বৃদ্ধ লোক ছিল, ধুতি পরা গায়ে, আর আমাকে এই শিক্ষাটা দিয়েছিল। দেখো, এই চাঁদির শিক্ষাটা। কৃষ্ণ শিক্ষাটা বৃদ্ধার হাতে দিল। টাকাটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বৃদ্ধা মহিলার চোখে জল এলো। এই টাকাটা দীননাথের। এটা আমাদের বিয়ের স্মৃতি ছিল। যেই রাতেও মারা গেল, সেই রাতে ও টাকাটা নিয়েই ওষুধ কিনতে শহরে গিয়েছিল। আর সেদিনও কালকের মতোই ঝড় বৃষ্টি হয়েছিল। ঔষধ আনতে? কার জন্য? আমাদের ছেলে মুন্নার জন্য। ওর নিউমোনিয়া হয়েছিল। দীননাথ গিয়েছিল, কিন্তু নদীতে বন্যা এসেছিল। ও আর ফিরল না। ওর দেহও পাওয়া যায়নি।
আর ঔষধের অভাবে আমার মুন্নাও। উনিও মারা গেছে? না, মুন্না মরেনি। ও সেই রাতটা খুব কষ্টে কাটিয়েছে, কিন্তু সকালে আস্তে আস্তে জ্বর কমে গেছিল। ও বেঁচে গেছে। আজও শহরে একটা বড় কোম্পানিতে কাজ করে। কিন্তু কি বলছো ছেলে? আরে মাসিমা, যদি মুন্না শহরে থাকে তাহলে ভিতরে কারো আওয়াজ কেন? আমি তো কারো কাশি শুনলাম। ভিতরে কেউ নেই, ছেলেও নেই। আমি একাই এখানে থাকি। দাঁড়াও, দেখাই তোমাদের। আর বুড়ি মহিলা দরজা চেপে খুলল। ভিতরের দৃশ্য দেখে কৃষ্ণ আর রঘু দুজনেই কাঁপতে লাগলো। কিন্তু খাটের মাথায় ছোট টেবিলের ওপর সেই একই নীল ঔষধের বোতল ছিল, যা কৃষ্ণ গতকাল রাতে ওই লোকটাকে দিয়েছিল। বোতলটা এখনো খোলাই রাখা, ঢাকনাটা খোলা ছিল আর ঔষধটা অর্ধেক খাওয়া। কৃষ্ণ, ওই ঔষধের বোতলটা দেখ, আর নিচের দিকে তাকা। রঘু তার আঙুল নিচের মাটির দিকে দেখিয়ে বলল। দরজার সামনে থেকে শুরু হয়ে মাটির নোংরা পায়ের ছাপ ছিল, সোজা বিছানার দিকে গিয়েছে, তারপর হঠাৎ হারিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? সে তো 40 বছর আগে মারা গেছে। তাহলে গত রাতে আমার দোকানে কে এসেছিল? আর এই ওষুধটা কিভাবে চলে এলো এখানে? আমি তো ওই ওষুধ কাউকে দিয়ে আনাইনি, কিন্তু এই ঘর এখনো দীনানাথের পছন্দের তামাকের গন্ধে ভরা। মাসিমা, তোমার কি মুন্নার ছোটবেলার কোনো ছবি আছে? হ্যাঁ, ট্রাঙ্কে আছে। বৃদ্ধা নারী কাঁপতে কাঁপতে একটা পুরনো হলদেটে পড়া ছবি বের করলো। ছবিটাতে একটা ছেলে ছিল, একটি অসুস্থ বাচ্চাকে কোলে বসিয়েছিল। কৃষ্ণ ছবি দেখে রোমাঞ্চে ভরে উঠল। ছবিতে থাকা মানুষটা ঠিক সেই একই, যে গতরাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে দোকানে এসেছিল। একই ধুতি, একই কুর্তা, আর সেই একই অসহায় চোখ। ওহ ঈশ্বর! মানে আমি তাহলে গতরাতে এক আত্মার সাথে কথা বলেছিলাম। সে 40 বছরের প্রতিশ্রুতি পূরণ করল। কিন্তু কৃষ্ণ, যদি মুন্না শহরে আছে এবং ভালোই আছে, তাহলে ওষুধটা কে খেলো? বোতলটা অর্ধেক খালি কেন? এটা এমন এক প্রশ্ন যার উত্তর কেউ দিতে পারেনি। ওষুধের বোতল তো এখানে, তাহলে কে খেলো সেটা? 40 বছর আগে যে খারাপ সময়টা হয়েছিল, ওটা আবার কি গত রাতে ঘটল, নাকি ওই বটগাছের নিচে আর কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? দীননাথ। দীননাথ, ওই জোরে ধাক্কাটা, বটগাছের নিচ থেকে যে আওয়াজ এলো, সবাইকে চমকে দিয়েছিল। বৃদ্ধ মহিলা, কৃষ্ণ আর রঘুর হৃদয় তিনজনেরই ধুকপুক করে কেঁপে উঠল। রঘু ভয়ে কৃষ্ণের পেছনে লুকিয়ে গেল। কৃষ্ণ, ওখানে যাস না ভাই, এটা নিঃসন্দেহে দীননাথের ভূত, ও আমাদের ছাড়বে না। চুপ কর রঘু, এখন মায়া জাল আঁকবার সময় না। আওয়াজটা কারো পড়ে যাওয়ার ছিল, দেখি তো। ওইখানে ঝোপঝাড়ের মাঝে কেউ মাটিতে পড়ে কেঁদে যাচ্ছিল। কৃষ্ণ নিচু হলো আর তাকালো। একজন মধ্যবয়সী লোক, দামি শহুরে কাপড় পরা, মাটিতে শরীরে কাদা লাগানো অবস্থায় জ্ঞানহীন পড়ে আছে। শরীরে অসহ্য জ্বর, ব্যথা আছে। জল, মা, জল আনো। রঘু, দ্রুত আয়। ও ভূত না, ও দেখতে শহরের বাবুর মতো। পালস চলছে, কিন্তু জ্বর অনেক বেশি। মা? সে গলায় বলল। মুন্না? বুড়ি মহিলা কাঁপা হাতে অচেতন লোকটার মুখ স্পর্শ করল। চোখে জল চলে এলো। ও ঈশ্বর, এ তো আমার মুন্না, আমার ছেলে। মুন্না, চোখ খোল বেটা। কবে এলি তুই এখানে? কৃষ্ণ আর রঘু একসাথে মুন্নাকে তুলে ভিতরে বিছানায় শুইয়ে দিল। কৃষ্ণ উঠে এসে পকেট থেকে একটা জলের বোতল বের করে মুন্নার মুখের কাছে দিল। কিছু জল খেয়ে মুন্না ধীরে ধীরে চোখ খুলল। মা, তুমি? আমি কোথায়? তুই ঘরে আছিস বেটা, কিন্তু এখানে কিভাবে এলি? তোকে তো শহরে থাকার কথা ছিল, তাই না? মা, তোমাকে খুব মিস করছিলাম।
ভাবলাম একটা সারপ্রাইজ দেব। গতকাল সন্ধ্যায় গাড়ি নিয়ে গ্রামে চলে এসেছি, কিন্তু ব্রিজের কাছে গাড়িটা খারাপ হয়ে গেল। বৃষ্টি হচ্ছিল দারুণভাবে। আমি জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি ফিরছিলাম, শর্টকাট নিয়েছিলাম। আরে বাপরে, এই ঝড়ের মধ্যে, তাও আবার রাতে! হ্যাঁ, তখন আমি ভিজে গিয়েছিলাম সম্পূর্ণ। যেই সময় বাড়ির দরজায় পৌঁছলাম, তখন এত ঠান্ডা লাগছিল যে বটগাছের নিচে আমি ধপ করে পড়ে গেলাম। শরীর আগুনের মতো জ্বলছিল। ভাবছিলাম আর বাঁচব না, শ্বাসকষ্ট হচ্ছিল। তারপর কি হলো? তুমি খাটে কিভাবে উঠলে, আর ওই ওষুধটা কার থেকে পেলে? ঠিক এইটাই বুঝতে পারছি না আমি। আমি তখন বুঝলাম না যে কেউ এসেছিল। সে আমাকে তুলে খাটে বসিয়ে দেয়। তার হাতটা এত ঠান্ডা ছিল, একদম বরফের মতো। সে আমার কপালে ভিজে ব্যান্ডেজ বাঁধলো, তারপর আবার সেই নীল ওষুধটা দিল। ও কি ছিল বেটা? তুই ওর মুখ দেখেছিলি? আমার কিছুটা মনে আছে মা, তার মুখটা চিনতে পারছি। সে একটা পুরনো ধুতি আর কুর্তা পরেছিল, বাবার মতোই দেখতে, ঠিক যেমন আমি ছোটবেলাতে তাকে দেখেছিলাম। সে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, ভয় পেও না মুন্না, এবার আমি দেরি করব না, এইবার আমি ওষুধ এনেছি। মুন্নার কথা শুনেই ঘরটা নীরব হয়ে গেল। কৃষ্ণের চোখে এক ঝর্ণা কান্না ঝরতে লাগল। সে তাকালো রঘুর দিকে, যে এখন ভয়ের নয়, বিস্ময় আর শ্রদ্ধায় হাত জোর করে দাঁড়িয়ে আছে। মুন্নাবাবু, দেখুন তো, ওই মানুষটা কি তোমাকে এটা দিয়েছিল? কৃষ্ণ হাতে ধরে ওই 920 টাকার রূপোর কয়েনটা মুন্নার কাছে দিল। এই কয়েনটা, হ্যাঁ, এটা ছিল বাবার ভাগ্যের কয়েন। মা, মনে আছে তো, বাবা বলেছিল যে কোনো সমস্যা এলে এই কয়েনটা আমাদের রক্ষা করবে। কিন্তু এটা সে বানিয়ে নিয়ে গেল, কিন্তু এটা তোমার কাছে কিভাবে এলো? আমার কাছে আসেনি বাবুজি, সে নিজেই এসে আমাকে দিয়ে গেছিলেন। গত রাতে যখন বজ্রঝড় চরম, তোমার বাবা আমার দোকানে এসেছিলেন। সে ভিজে গিয়েছিল, ভীত ছিল, নিজের জন্য নয়, তোমার জন্য ভয় পেয়েছিল। সে বলেছিল আমার বংশ শেষ হয়ে যাবে বাবুজি, আমার ছেলে মারা যাবে। যে ওষুধ তোমার কাছে পৌঁছে দিতে পারেনি 40 বছর আগে, গত রাতে সে সেই অসমাপ্ত কাজ শেষ করল। কৃষ্ণ ভাই, আমাকে মাফ করিস। আমি ভাবছিলাম সে চোর, জানতাম না যে সে ছিল এক দেবতা। কোনো ব্যাপার না, কখনো কখনো আমাদের চোখ দেখতে পাই না যা আমরা অনুভব করি। কৃষ্ণ আর রঘু ওখান থেকে ফিরতে শুরু করল। আকাশ একদম পরিষ্কার ছিল, সূর্য ঝলমল করে হাসছে। যখন ওরা বাংলো ছাড়ল, রঘু পেছন ফিরে বটগাছটা দেখল। কৃষ্ণ দেখ, বটগাছের উপরের শাখায়, যেখানে কেউ উঠতে পারে না, একটা পুরানো ধুতি বাতাসে দোলা দিচ্ছে, যেন কেউ হাত নেড়ে বিদায় জানাচ্ছে।